ভালো আছি। আমার একটু তাড়া আছে, তুমি উপরে যাও, ওখানেই সবাই আছে। কথাটা বলেই শ্রাবণ বের হয়ে চলে গেল। আসছে আমার ব্যস্ত মানুষ রে, বাইরে মনে হয় বউ রেখে এসছে। বেঞ্চি কেটে কথাগুলো বলে মিথাও শ্রাবণীর রুমে চলে গেল। এটা কার হাতের লেখা? এটা তো দাভাইয়ের লেখা। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? না, আমাকে এখনই যেতে হবে, আমি আসছি। শ্রাবণীকে আর কিছু বলতে না দিয়ে কথাটা বলেই শ্রাবণীদের বাড়ি থেকে বের হয়ে যায় মিথিলা। পড়ার মাঝে একটু ব্রেক নিয়ে যে যার মতো করে বসেছিল, কিন্তু মিথিলা সেখানে বসে না থেকে শ্রাবণীর রুম থেকে বের হয়ে যায়। তার উদ্দেশ্য শ্রাবণীর রুমে যাওয়া। শ্রাবণের রুমে বাহিরে কারোর যাওয়ার অনুমতি নেই, তাই এখন অবর্তমানে শ্রাবণের রুমে যাবে আর গিয়ে দেখবে কি এমন আছে সেই রুমে, যার জন্য কারোর যাওয়ার অনুমতি নেই। যেই ভাবা সেই কাজ, সে চলে যায় শ্রাবণের রুমে গিয়ে আগে গভীর নিঃশ্বাস নেয় মিথিলা। মনে হচ্ছে এই সেই পারফিউম যেটা শ্রাবণ সব সময় ব্যবহার করে। একে একে সব কিছু ছুঁয়ে ছুঁয়ে দেখছে মিথিলা, কিন্তু যখন মিথিলা শ্রাবণের পরের টেবিলে আসে তখন হাতে লেগে একটা খাতা পড়ে যায়। সেটা তুলে রাখতে গিয়ে তার চোখ আটকে যায় খাতায় লিখে রাখা সেই লেখাগুলো দেখে। তার কাছে হাতের লেখাগুলো খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছে তা মনে করতে পারছে না। নিউরনের উপর চাপ প্রয়োগ করলেই তার মনে পড়ে যায় এই লেখাগুলো সে কোথায় দেখেছে। এই হাতের লেখা এবং তাকে দেওয়া চিরকুটে লেখা হাতে লেখা হুবহু এক। মিথিলা আরও কিছু পৃষ্ঠা উল্টে দেখে নিল, না, সে একই লেখা। তখনই মিথিলা একটা পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে শ্রাবণীর রুমে চলে যায় এবং প্রশ্নগুলো করে। এর মানে এই সব কিছু শ্রাবণ করেছে? শ্রাবণীদের বাড়ি থেকে বের হয়ে ডাইরেক্ট নিজের বাড়িতে আসে মিথিলা। এসে সে তাকে দেওয়া সেই আগন্তুকের দেওয়া চিঠিগুলো বের করে দেখে একই হাতে লেখা, কোনো পার্থক্য নেই দুটো কাগজের লেখার মাঝে। অনেক হয়েছে আড়ালে আবজালে থাকা মিস্টার শ্রাবণ চৌধুরী। এবার তো আপনার মুখে থেকে ভালোবাসি কথাটা বের করেই ছাড়বো। এখনো এই মিথিলাকে আপনি চিনতে পেরে ওঠেননি। এবার দেখুন এই মিথিলা কি করে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। কথাগুলো বলে কাউকে একটা ফোন করে কিছু একটা বলে ফোন কেটে দেয়। কালকের জন্য অপেক্ষা করুন শ্রাবণ, তারপর আপনার অবুঝ হওয়া বের করছি। কথাটা বলে ফোন থেকে একটা গান বের করে প্লে করে তার সাথে নাচতে শুরু করলো। আজকে তার খুশি দিন। সে মনে মনে যাকে চেয়েছিল, যার জন্য মনের মাঝে হাজারো অনুভূতি লুকাইতে ছিল, সেই মানুষটিও তাকে চায়, তাকে ভালোবাসে। না না, শুধু ভালোবাসে না, অসম্ভব ভালোবাসে। তার একটু কষ্টে সে কষ্ট পায়। এর থেকে আর কি সুন্দর হতে পারে? এই অনুভূতিগুলো অনেক সুন্দর। এখন থেকে সেই অনুভূতি আর লুকিয়ে রাখবে না, কিন্তু সবার আগে শ্রাবণকে স্বীকার করতে হবে সব কিছু, তারপর সে বলবে। আমাকে কেমন দেখাচ্ছে শ্রাবণ? কথাটি শুনে পিছন ফিরতেই অবাক এবং মুগ্ধতায় হারিয়ে যায় শ্রাবণ। পরীক্ষার আগের দিন পর্যন্ত পুরো দমে গ্রুপ স্টাডি নিয়ে ব্যস্ত সময় পার করে মিথিলারা, কিন্তু এখন মিথিলার মনে না তো গ্রুপ স্টাডি নিয়ে কোনো মাথা ব্যথা আছে, আর না আছে পরীক্ষা নিয়ে। এখন তার মস্তিষ্কে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো শ্রাবণের মুখ থেকে সব কিছু শোনা। সারা রাত শ্রাবণকে নিয়ে ভাবতে ভাবতে পার করে দিল। শ্রাবণের ভাবনায় আর ডুবে থাকায় আর রাতের খাবার খাওয়া হলো না। অভুক্তই ঘুমিয়ে পড়লো আর শ্রাবণকে নিয়ে স্বপ্ন বুনতে লাগলো। আপনি এতদিন কেন এভাবে আমার থেকে সবটা লুকিয়ে রাখলেন শ্রাবণ? এভাবে হাসছেন কেন আপনি? আমার প্রশ্নের উত্তর দিন। তবুও নিরুত্তর শ্রাবণ এক মনে সে হেসে চলেছে। এবার জন্য ধৈর্যের বাঁধ ভেঙে গেল মিথিলার। এক পা শ্রাবণের দিকে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে ফের একই প্রশ্ন করে মিথিলা। আমাকে ধরতে পারলে ধরে দেখাও, তারপর তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। কথাটা বলে আবার শব্দবিহীনভাবে হাসতে লাগলো। সেই হাসিতে মুগ্ধ হতে পারল না মিথিলা। রাগে তার শরীর মৃদু কাঁপছে। রাগের বশীভূত হয়ে শ্রাবণের চুল টেনে ধরে টানতে থাকে মিথিলা। আমি আজকে আপনাকে ছাড়বো না শ্রাবণ। আপনার এই সব কটা চুল আমি ছিঁড়ে ফেলবো। আপনাকে টাক বানিয়ে দিয়ে আপনার এই প্রিয় চুল হাতে ধরিয়ে দিব। মিথিলা শ্রাবণের চুল ধরে টেনে চলেছে আর শ্রাবণী হেসে চলেছে। এতে যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ হলো। আগের তুলনায় এখন বেশি শক্ত করে শ্রাবণের চুল ধরে টেনে ধরে। শ্রাবণ্যর বাচ্চা, আজকে আমি আপনাকে কিছুতেই ছাড়বো না। কথাটা বলে আবারও গায়ের সর্বশক্তি দিয়ে চুল টানতে লাগলো।
এই আপু কি করছো? আমার চুল ছাড়ো, ব্যথা পাচ্ছি আমি। কথাটা বলে মিথিলার হাত থেকে নিজের চুল সারানোর চেষ্টা করতে লাগলে অহনা। শেষে না পেরে পাশের টি টেবিল থেকে পানি ভর্তি গ্লাস নিয়ে মিথিলার মুখে ছুঁড়ে মারে। এই কে, কি হয়েছে? মুখে পানির ঝাপটা পড়তেই ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসে মিথিলা। আমার চুল টেনে ধরেছিলেন আপনি, আর আপনার ফোন নন স্টপ বেজে চলেছে। দেখুন কে করেছে। কথাটা বলে রাগ দেখিয়ে মিথিলার রুম থেকে বের হতে গিয়েও দরজার সামনে গিয়ে দাঁড়াই পড়ে অহনা। আংশিক পিছনে ফিরে একবার মিথিলাকে দেখে নিল সে, ফের বাহিরে পা রাখতে রাখতে বলে উঠল, ঠিক জায়গায় চুল ধরে টান দিলে তো সময় ঠিক সঠিক উত্তর পেয়ে যেতা। তাই সঠিক জায়গায় সঠিক কাজ কাজে লাগাও। কথাটা বলে মিথিলার দৃষ্টিসীমার বাহিরে চলে গেল অহনা। আর মিথিলা সবটা বুঝতে পেরে লজ্জা পেতে লাগলো। শ্রাবণ, আমাকে কেমন লাগছে বলুন তো? কথাটা বলে হাতে পড়ে থাকা চুড়িগুলো নেড়ে চেড়ে দিচ্ছে। আমার রুমে। কথাটা আর শেষ করতে পারল না শ্রাবণ। সামনে কালো এবং সোনালী রঙের মিশ্রণে তৈরি শাড়ি পরিহিত রমণীকে দেখে তার কথা বলা বন্ধ হয়ে যায়। চোখে মুখে উপচে পড়ছে শুধু মুগ্ধতা আর মুগ্ধতা। কতদিনের ইচ্ছে মেয়েকে এই রূপে দেখা, আর আজ বুঝি সেটা সত্যি হতে যাচ্ছে। চোখের তৃষ্ণা নিবারণ করে চলেছে সে। শ্রাবণকে কিছু বলতে না দেখে এত সময় পর চোখ তুলে একবার সেদিকে লক্ষ্য করল মিথিলা। শ্রাবণের দিকে তাকালে দেখতে পায় শ্রাবণ মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে আছে, চোখের পলক ফেলতে ভুলে গেছে। তা দেখে মনে মনে হাসল মিথিলা। শ্রাবণ কোথায় হারিয়ে গেলেন? মিথিলার কথাই মুগ্ধতার ঘোর কাটিয়ে আপদমস্তক দেখে নিল। মিথিলা আজকে সেজেছে, খুব সুন্দর করে সেজেছে। তার এক হাত ভর্তি কাচের চুড়ি যা রিনরিনিয়ে শব্দ করছে, অপর হাতে একটা ঘড়ি দেওয়া। মুখে প্রসাধনী বলতে শুধু আছে চোখ ভর্তি কাজল আর ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক। এতে যেন শ্রাবণের চোখ ধাপিয়ে যাচ্ছে। আসলে যে যাকে ভালোবাসে সে দেখতে যেমনই হোক না কেন, সে ভালোবাসার মানুষটির কাছে সব সময় সুন্দর। যার দেখার দৃষ্টি সুন্দর তার কাছে সব কিছু সুন্দর লাগে। অনেক সুন্দর লাগছে, কিন্তু হঠাৎ করে আজকে এত সাজার কারণ কি আমি ঠিক বুঝতে পারলাম না। সত্যি কথা বলতে কি, এইগুলো আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে। লজ্জা লজ্জা ভাব নিয়ে কথাটা বলল মিথিলা। অপরদিকে মিথিলার কথা শুনে কপালে মৃদুমন্দ ভাঁজ পড়ে গেল। বয়ফ্রেন্ড? গলায় গম্ভীরতা নিয়ে মিথিলাকে প্রশ্ন করল শ্রাবণ। শ্রাবণের প্রশ্নে একটু লজ্জা পাওয়ার অভিনয় করে একবার শ্রাবণকে দেখে নিয়ে মাথা নিচু করে নিল। হ্যাঁ, এতদিন সে আমার থেকে আড়ালে আবডালে ছিল, আমার দৃষ্টির বাইরে ছিল। এই যে শাড়ি চুড়ি এই সব কিছু সে দিয়েছে আমাকে, সাথে আছে তার অজস্র ভালোবাসা। ও আচ্ছা, তা দেখা হলো কি করে? ছেলে কোথায় থাকে? কালকে আমাদের বাসায় এসেছিল। আমি তো তাকে প্রথমে চিনতে পারিনি, পরে একে একে সব কিছু বলতেই আমার সব কিছু মনে পড়ে যায়। জানেন, আমি তখন কথা বলার বাকশক্তি হারিয়ে ফেলেছিলাম। একটু পরে তার সাথে দেখা করতে যাব, ঘুরে বেড়াবো, হাত ধরে রাস্তায় হাঁটবো, শেষ বিকেলের সূর্যাস্ত দেখবো একসাথে। শ্রাবণের সামনে দিয়ে হাঁটতে হাঁটতে কথাগুলো বলছিল মিথিলা। হাত নেড়ে নেড়ে কথা বলায় তার চুরির শব্দে যেমন ভালো লাগা কাজ করছিল, তার থেকে বেশি রাগ হচ্ছিল মিথিলার কথা শুনে। যথারীতি নিজের রাগকে কন্ট্রোল করে হাতের মুঠি শক্ত করে নেয়। তুমি এখন আসতে পারো, আমি একটু একা থাকতে চাই। দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে কথাগুলো বলল শ্রাবণ। ঠিক আছে, চলে যা। কথাটা শেষ করতে পারল না মিথিলা, তার আগেই তীব্র শব্দে তার ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে শ্রাবণের সামনে কথা বলতে শুরু করে। হ্যাঁ, বাস তুমি চলে এসছো? আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। কথাটা বলেই ফোন কেটে দিয়ে খুশি খুশি শ্রাবণের রুম থেকে বের হয়ে গেল মিথিলা। মিথিলা যেতে রাগে ফেটে পড়ল শ্রাবণ। কে এমন করেছে? তার এই আড়ালে আবডালে থেকে মিথিলাকে দেওয়া চিরকুট, শাড়ি চুড়ি এসব কিছুর ব্যাপারে কেউ জানতো না? তাহলে কে এই ছেলে? রাগে হাতের কাছে থাকা কাছের গ্লাসটাও ফুলরে ছুঁড়ে মারে, যেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কিছু সময় শান্ত হয়ে ফুলরের দিকে তাকিয়ে রইল। মূলত এইটা রাগ নিয়ন্ত্রণ করতে করা হয়েছে। ফের বসা থেকে উঠে দাঁড়িয়ে এক মুহূর্ত দেরি না করে সেও বের হয়ে গেল। উদ্দেশ্য মিথিলাকে ফলো করা এবং সেই ছেলেটিকে নিজ চোখে দেখে আসা।
সামনে একটা দৃশ্য দেখে থেমে গেল শ্রাবণ। আবারও রাগ তিত্তির করে বাড়তে লাগলো। রাগ ঘাড়ের রগগুলো ফুলে উঠেছে। এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে মিথিলা, খুব কঠিন থেকে কঠিনতম শাস্তি। কথাটা বলে আর সময়কাল বিলম্ব না করে সেখান থেকে চলে যায় শ্রাবণ। অপরদিকে মিথিলা আর চোখে একবার শ্রাবণের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে হেসে উঠল। এবার সে কোথায় যাবে? নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখবে? কখনো না। এইটা শ্রাবণের চরিত্রের মাঝে যায় না। এই তুই আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আয়। মিথিলার সাথে থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে বলল মিথিলা। ঠিক আছে চল। ছেলেটি মুখ ফুলিয়ে উঠে দাঁড়িয়ে সামনের দিকে হাঁটে ধরল। আর মিথিলা মনে মনে পরবর্তী পরিকল্পনা করতে লাগলো। এর মানে কি মিথিলা? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই আমাকে এসব করতে বললি কেন? মিথিলার সাথে থাকা ছেলেটার কথা শুনে হাসলো। আজকাল মানুষ আড়ালে আবডালে থাকতে খুব ভালোবাসে, কিন্তু আমার যে আবার সেটা পছন্দ নয়। তাই আড়ালে আবডালে থাকা মানুষকে বের করার জন্য এই প্রথা অবলম্বন করা। ছোটে হাসি রেখেই কথাটা বলল মিথিলা। কিন্তু মিথিলার কথার মানে বুঝতে পারল না সাথে থাকা ছেলেটি। কি বলছিস? আমার মাথায় কিছুই ঢুকছে না। তোর এই মাথায় কিচ্ছু ঢুকবেও না, গাধা একটা। আমাকে আবার কালকে শ্রাবণীদের বাড়ি দিয়ে আসবি, আবার নিয়ে আসবি, ঠিক আছে? আমার ঠেকা পড়ছে তোমার বডিগার্ড হইতে। নিজের কাজ নিজে করো। মুখ ভেঙচি কেটে বলল ছেলেটি। তুই করবি না, তোর ঘাড় করবে। এই তুই এখান থেকে যা তো, তোর কোনো পাপের সঙ্গী হতে পারবো না। বেটা, তুই যদি আমাকে সাহায্য না করিস তাহলে আমি তোর সব সিক্রেট আন্টিকে বলে দিব। এবার ভেতরে চল। ছেলেটির মাথায় গাঁটটা মেরে বাড়ির ভিতরে চলে গেল মিথিলা। ছেলেটিও মাথায় হাত বুলাতে বুলাতে ভিতরে চলে গেল। আম্মু, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে? কথাটা আর বলতে দেরি হলো, শ্রাবণের কোলে গিয়ে মাথা রেখে শুয়ে পড়তে দেরি করলো না। আমার আব্বুর কি হয়েছে? মন খারাপ কেন? মায়ের কথাই আরো একটু যেন মন খারাপ বেশি হয়ে গেল। আবার সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠল, যেখানে মিথিলার বলা সেই ছেলেটি তার খোপায় ফুলের গাজরা আর কানের পাশে একটা কাঠগোলাপ পরিয়ে দিচ্ছিল। তখন ইচ্ছে করছিল ছেলেটিকে উত্তম মাধ্যম দিতে। সে কেন তার বৃষ্টিময়কে গাজরা আর ফুল পরিয়ে দিবে? বুকের বাঁ পাশে তখন একটা তীক্ষ্ণ ব্যথা অনুভব করে। মনে হচ্ছিল খুব কাছে কেউ একজন বুঝি ক্রমশ দূরে চলে যাচ্ছে। কি হয়েছে আমাকে বলবে না আব্বু? ছেলেকে চুপ করে ভাবনায় মশগুল থাকতে দেখে আবারও একই প্রশ্ন করলো চয়নিকা চৌধুরী। শ্রাবণও মায়ের কথায় ভাবনার সুতো ছিঁড়ে বের হয়ে আসে। মায়ের এক হাত নিজের দু হাতের মুঠিতে চেপে গাল এবং গলা বর্বর নিয়ে নেয়। আম্মু, তুমি যদি কাউকে আড়ালে থেকে খুব ভালোবাসো, তার সকল বিপদে সাহায্য করো, তার কষ্টে নিজে কষ্ট অনুভব করো, এবং সেই মানুষটি যদি ভুল মানুষকে তুমি ভেবে বসে, তাহলে তোমার কেমন অনুভব হবে? ছেলের এমন কথার মানে কিছুই বুঝতে পারল না চয়নিকা চৌধুরী। তবুও সে ভাবলো তার কিছু একটা উত্তর দেওয়া উচিত। যদি সে তোমার আড়ালে থাকা ভালোবাসা, কেয়ার, কষ্ট অনুভব করতে পারে এবং তার চোখে যদি তোমাকে দেখার জন্য ব্যাকুলতা, ভালোবাসা, মায়া দেখতে পাও, তাহলে আমি বলবো আর আড়ালে আবডালে থেকো না, তার সামনে গিয়ে দাঁড়াও আর বলো তুমি যাকে আমি ভেবে কাছে টেনে নিচ্ছ সে আমি নয়। তোমাকে আড়াল থেকে একটু দেখাও। ভালোবাসা, কষ্ট অনুভব করা আমি করেছি। কথাগুলো বলে একটু থামলো চয়নিকা চৌধুরী। একটা নিঃশ্বাস নিয়ে আবারও বলতে শুরু করলো। তুমি তার চোখে চোখ রেখে হাতটা শক্ত করে ধরে বলবে তুমি তাকে ভালোবাসো, তার সাথে সারাটি জীবন পাশে থাকতে চাও, তোমার সকল প্রার্থনাই তাকে চাও। যদি তার উত্তর হ্যাঁ সূচক হয় তাহলে দেরি না করে নিজের ভালোবাসা সিক্ত করে নাও। মায়ের কথাগুলো শুনে শোয়া থেকে উঠে আসে শ্রাবণ। ছেলেকে উঠতে দেখে আবারও চয়নিকা চৌধুরী ছেলের উদ্দেশ্যে বললেন, আমি জানি আমার আব্বু খুব বুদ্ধিমত্তা, আমার কথা বুঝতে পারবে এবং তার কি করণীয় সেটাও সে জানে। হ্যাঁ আম্মু, আপনার ছেলে জানে তাকে কি করতে হবে। মায়ের কথায় মুচকি হেসে পড়তে উত্তরে কথাটা বলল শ্রাবণ। ছেলের মুখে হাসি দেখে চয়নিকা চৌধুরীও খুশি হলেন। মিথিলাকেই যেন আমার পুত্রবধূ হিসেবে পাই। মেয়েটা অনেক ভালো, লক্ষ্মী একটা মেয়ে।
রুম থেকে বের হতে যাচ্ছিল শ্রাবণ, কিন্তু মায়ের কথা শুনে পা জোড়া থেমে গেল। পেছন ফিরে দেখে তার মা বসে বসে হাসছেন। মায়ের কাছে এভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি শ্রাবণ। আসলে পৃথিবীতে কোনো মায়ের কাছে কিছু লুকানো যায় না, কেননা কোনোভাবে ঠিক তারা আমাদের মনের কথা বুঝতে পেরে যায়। শুধু মা একা নয়, বাবা মানুষটাও আমাদের সকল চাওয়া পাওয়ার কথা বুঝতে পারে, নিজের সাধ্যমতো চেষ্টা করে যায় আমাদের সকল চাহিদা মেটাতে, দিনরাত পরিশ্রম করে যায় শুধু আমাদের মুখে হাসি ফোটাতে। পৃথিবীর সব থেকে সুন্দর ভালোবাসা হচ্ছে মা বাবার ভালোবাসা, যেটা কখনো পরিবর্তন হয় না, বরং দিনকে দিন বেড়ে চলে। আগে বলে নেই তারপর। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে গেল শ্রাবণ। এই মেয়েকে একটাবার সামনে পাই, তার এর খবর বের করে ছাড়বো। কথাটা বলে সায়নীর সামনে তাকাতেই দেখতে পাই মিথিলা আসছে। আজ থেকে তাদের পরীক্ষা শুরু, আর এই কয়দিন মিথিলার টিকিটিও খুঁজে পায়নি কেউ। সেদিনের পর থেকে মিথিলা নিজের ফোন বন্ধ করে রেখেছিল, সাথে আর শ্রাবণীদের বাড়িও যায়নি, যার জন্য সবাই রেগে আছে তার উপর। ওই বেডি, তুই এতদিন কই উদা হয়ে গেছিলি? সেই যে গেলি আর খোঁজ খবর নাই কেন? সায়নীর এমন কথাই পিঠে এক ঘা বসিয়ে দেয় মিথিলা। মিথিলার হাতের থাপ্পড় খেয়ে অসহায়ের মতো মুখ করে মিথিলারা দিকে তাকায়। এখন চল পরীক্ষা দিয়ে আসি, তারপর সবকিছু বলছি তোদের। কথাটা বলে মিথিলা আগে আগে চলে গেল। পরীক্ষা শেষ হোক, তারপর আমরা না শ্রাবণ ভাইয়া তোর ক্লাস নেবে মিথু বেবি। রেডি হয়ে নে, তোর জন্য কি অপেক্ষা করছে তা দেখার জন্য। কথাটা বলে সবাই চলে গেল পরীক্ষার হলে। এক রুমে তিথি আর শ্রাবণী বসেছে, অন্য রুমে মিথিলা আর সায়নী বসেছে। আরে কি করছিস কি তোরা? আমার চোখ এভাবে বেঁধে কোথায় নিয়ে যাচ্ছিস? পরীক্ষা শেষ করে বের হওয়ার পর ক্লাস থেকে বের হয়ে দেখে সবাই তার জন্য দাঁড়িয়ে আছে। সবার কাছে গিয়ে দাঁড়াতেই তিথি মিথিলার চোখ বেঁধে নেয়। কি হলো, কেন হলো তা বোঝার আগে মিথিলাকে ধরে সবাই ছাদের দিকে নিয়ে যেতে লাগলো। এই তুই চুপ করবি? তোকে ছাদে নিয়ে গেলে ফেলে দিব। চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছে, আর একটা কথা বললে না এই 3 তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। বিরক্তি নিয়ে ধমকে কথাটা বলল সায়নী। আমার এখনো বিয়ে হয়নি, বাচ্চা হয়নি, প্রেম করা হয়নি, বাসার হানিমুন কিচ্ছু করা হয়নি। আমার জামাইরে এইভাবে বিধবা করছিস কেন তোরা? মিথিলার এমন উল্টাপাল্টা কথা শুনে বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় শব্দ বের করলো সকলে। মিথিলা তাদের এমন ভাব দেখে গাল ফুলিয়ে চুপচাপ হেঁটে যেতে লাগলো। কোনো এক বর্ষণে দেখেছিলাম তোমায় বৃষ্টি প্রেমায়, সেদিন থেকে আমার সবটা জুড়ে তোমার তোলপাড় শুরু। জানি না কি মায়ায় জড়িয়েছিলে আমায়, তোমার চোখের সেই গভীরতায় আমি ডুবে যাই। প্রেমে পড়া প্রথম মন আমার, তোমায় দেখার ব্যাকুলতা, মনের কোণে জমে থাকা সূক্ষ্ম অনুভূতিগুলো তোমাকে দেখার পর থেকে হয়ে উঠেছে চঞ্চলা। সেই চঞ্চলতাকে ধরে রাখতে ছুটে যাই তোমার বারান্দার দক্ষিণায়। যদি তোমার কাছে ছুটে যাওয়া মানে মনের মাঝে প্রশান্তি খুঁজে নেওয়া, কিন্তু আমি দেখি তোমার কাছে গেলে বেড়ে যায় আমার অস্থিরতা। তোমার এলোকেশ কাজললতা চোখে বারবার প্রেমে পড়ে যায় আমার এই মন। ভালোবাসি কেন মুখে বলেই বোঝাতে হবে? তুমি কি আমার মনের কথা বুঝতে পারো না? আমার ভালোবাসার প্রতি উত্তরে তুমি শুধু লজ্জা মাখা মুখে একটু হেসে নিও, আমি বুঝে যাব তোমার মনের গহীনে থাকা আমার জন্য বরাদ্দকৃত ভালোবাসা। শ্রাবণের এমনভাবে ভালোবাসার কথা শুনে বার কয়েক চোখের পলক ফেলতে লাগলো। মিথিলা চেয়েছিল আরও কিছুদিন শ্রাবণকে জ্বালাতন করবে, সাথে সে এটাও ভেবেছিল শ্রাবণ হয়তো অন্যভাবে ভালোবাসি কথাটা বলবে, কিন্তু তার ধারণা মতে কিছুই হলো না। সব কিছু উল্টো হয়ে গেল। যেমনই হোক না কেন শ্রাবণ তাকে ভালোবাসে, এই কথাটা বলেছে এই অনেক। ছাদে আসার কিছু সময় পর সবাই মিথিলাকে চোখ বাঁধা অবস্থায় রেখে চলে যায়। মিথিলা সবাইকে ডাকার পরও যখন কারো সারা শব্দ পাচ্ছিল না, তখন চোখের বাঁধন খুলে নেয়। চোখের বাঁধন খুলে দেখে সত্যি সত্যি সে ছাদে দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে কেউ নেই। কাউকে দেখতে না পেয়ে চলে যাচ্ছিল সে, কিন্তু এরই মাঝে কেউ কথাগুলো বলতে ভালো করে তাকিয়ে দেখে শ্রাবণ দাঁড়িয়ে। আমার উত্তর কি আমি পাবো না? মিথিলার ভাবনার মাঝেই শ্রাবণ তার কাছে চলে আসে। তাদের দূরত্ব 1 হাত হবে। শ্রাবণের কথা শুনে ভাবনা থেকে বের হয়ে দেখে শ্রাবণ তার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে
এতদিন জ্বালানোর শাস্তি তো আগে আপনাকে পেতে হবে মিস্টার শ্রাবণ চৌধুরী। এই মিথিলাকে আপনি যেভাবে নাকানি চোপানি খাওয়াইছেন, আপনাকে তো তার জন্য একটু হলেও শাস্তি পেতেই হয়। তাই আমিও আপনার উত্তর দিচ্ছি না। শ্রাবণের থেকে দূরত্ব ঘুচিয়ে শ্রাবণের সামনে চোখে চোখ রেখে কথাগুলো বলল মিথিলা। আমাকে শাস্তি দিতে গিয়ে আবার নিজেই কষ্ট পেয়ে বসো নামে, তখন কিন্তু আমার ভালোবাসা দেখবে। মিথিলা যখন নিজের কথাগুলো বলে শ্রাবণের থেকে সরে আসতে যাবে, তখন শ্রাবণ মিথিলার কোমর ধরে আর একটু কাছে নিয়ে আসে। শ্রাবণের এহেন কাণ্ডে হকচকিয়ে যায় মিথিলা, সাথে লজ্জা, ভয়, অস্বস্তি, অস্থিরতা জেগে বসে। সেই সাথে শ্রাবণের কথায় মনে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। অসভ্য লোক একটা। বিড়বিড় করে কথাটা বলেও শ্রাবণ মিথিলার বলা কথাটা শুনে নেয়। এখনো তো শুরু করিনি, এর মাঝে অসভ্যের ট্যাগ দিয়ে দিলে। কথাটা বলে হাসতে শুরু করলো শ্রাবণ, আর মিথিলা বেহায়ার মতো সেই হাসি দেখতে লাগলো। ইস, কি সুন্দর এই হাসি! ইচ্ছে করে সারাদিন এই হাসি দেখতে, কিন্তু এই হাসি সবার সামনে দেখানো যাবে না, নজর দিয়ে দিবে। এমনি শ্রাবণের উপর সবার নজর, তার উপর এমন হাসি দেখলে তো কি থেকে কি করবে তার কোনো কথা নেই। এভাবে দেখো তাহলে আমার প্রেমে পড়ে যাবে। শ্রাবণের চোখে মুখে দুষ্টুমির হাসি। আপনি এভাবে সবার সামনে হাসবেন না, শুধু আমার সামনে হাসবেন আর কারোর সামনে হাসবেন না, বুঝতে পেরেছেন? মিথিলার কথায় হাসি মুখে মাথা নাড়িয়ে সম্মতি দেয় যে সে কারোর সামনে হাসবে না, শুধু তার সামনে হাসবে। ভাই সবার গার্লফ্রেন্ড হলো, আমার গার্লফ্রেন্ডকে জীবনে হবে না? নীলের কাঁধে মাথা রেখে দুঃখী দুঃখী চেহারা করে বলল অভি। তুই সিঙ্গেল জন্মেছিস আর তুই সিঙ্গেলই মরবি ভাই, তোর জীবনে প্রেম আসবে না। বিদ্রুপের সাথে কথাটা বলল রোদ। এতে যেন নীল একটু কষ্ট অনুভব করলো। বেচারা একটা প্রেমও করতে পারলো না, যদিও কলেজ জীবনে একজনকে ভালো লাগতো, কিন্তু সে মেয়ের বয়ফ্রেন্ড ছিল, তাই অভির মন ভেঙে যায়। আমাকে নিয়ে মজা করছিস তো? আমার গার্লফ্রেন্ড তোদের গার্লফ্রেন্ড থেকে সুন্দরী হবে, দেখে নিস। নীলের কাঁধ থেকে মাথা তুলে ভেঙচি কেটে বলল অভি। এদিকে তিনজনের কথাই সায়নী আর শ্রাবণীর মাথায় হাত। আগে নিজেকে ঠিক মতো দেখে নিন, তারপর গার্লফ্রেন্ড করিয়েন। আর আপনার গার্লফ্রেন্ড যে হবে সে একদিনের বেশি টিকবে না, বুঝলেন অভি ছবি? সায়নীর কথাই অপমান বোধ করলো অভি, মনে হলো কেউ কাটা গায়ে নুনের ছিটা দিয়ে দিল। ঠিক আছে, আমিও গার্লফ্রেন্ড করে দেখাবো, সাথে আমি যতদিন না প্রেম করতে পারবো না তখন কাউকে করতে দিব না। কথাটা বলে অভি দাঁড়িয়ে ছাদের দিকে চলে গেল। তার উদ্দেশ্য শ্রাবণ আর মিথিলাকে প্রেম করতে না দেওয়া, তাদের মাঝে ব্যাগরা দেওয়া। তা তোমার সেই বয়ফ্রেন্ডের কি হয়েছে? কথা বলছে না তোমার সাথে? কি জানি কি হয়। এক মিনিট, আপনি কি করে জানলেন ওর সাথে আমার কথা হয় না? বেখেয়ালি ভাবে শ্রাবণের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পরক্ষণে মনে হলো শ্রাবণ তাকে কি প্রশ্ন করেছে। সে তো একবারের জন্য জিহাদের কথা বলেনি, তাহলে শ্রাবণ কি করে জানলো তাদের মাঝে কোনো রকম কথা হচ্ছে না? কি হলো বলছেন না কেন? আপনি কি করে জানলেন আমার জিহাদের সাথে কথা হয় না? সন্দেহের দৃষ্টি নিয়ে শ্রাবণকে প্রশ্নগুলো করলো মিথিলা, কিন্তু মিথিলার প্রশ্নগুলো হাওয়ায় উড়িয়ে দিল শ্রাবণ। এসব কিছু বাদ দিয়ে আমাকে নিয়ে ভাবো, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। কই একটু প্রেমের কথা বলবে, আমার চোখে চোখ রাখবে, আঙুলের ভাঁজে আঙুল স্পর্শ করবে। মিথিলার কথা এড়িয়ে গিয়ে মিথিলার কোমর ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে ফিসফিস করে বলল শ্রাবণ। এদিকে শ্রাবণের বারবার কাছে টেনে নেওয়ায় কেমন এক অদ্ভুত অনুভূতির সম্মুখীন হতে হচ্ছে মিথিলার। সাথে যে লজ্জা তো আছে। আচ্ছা, তার এত লজ্জা কেন? এই মানুষটির সামনে এসে দাঁড়ালেই কেন সে লজ্জায় মিয়ে যায়? কেন তার সকল কথা, চঞ্চলতা, দুষ্টুমি সব হারিয়ে যায়? মিথিলাকে এভাবে চুপ করে থাকতে দেখে শ্রাবণ বেশ বুঝতে পারলো মিথিলা লজ্জা পেয়েছে। ইচ্ছে করলো মিথিলাকে লজ্জা নয়, একটু রাগিয়ে দেওয়া যাক। মিথিলার লজ্জা মাখা মুখ দেখলে কিছু অবাধ্য ইচ্ছে মনে জেঁকে বসে, যেটা করা একটুও ভালো হবে না। প্রিয়ানা কালকে আমাকে কল করেছিল আর বলছিল সে নাকি আমাকে নিয়ে অনেক পজিটিভ। ভাবছি প্রিয়াকে একটা চান্স দেয়াই যায়। মেয়েটা আমাকে সেই কবে থেকে ভালোবাসে। খুব সহজ সরলভাবে কথাগুলো বলল শ্রাবণ। কথাগুলো বলে মনে মনে হেসে লুটোপুটি খেতে লাগলো সে। এবার সে একবার মিথিলার ভাবমূর্তি দেখার জন্য মিথিলার দিকে নজর দিল। সে যেমনটা ভেবেছিল তাই হয়েছে। মিথিলার সামনে প্রিয়ার কথা বলায় লজ্জার আবরণ সরে গিয়ে চোখে মুখে দেখা দিয়েছে রাগ।
ছলছল করা যুক্ত আঁখিদ্বয়। এই বুঝি চোখ থেকে অশ্রুকণা গড়িয়ে পড়ল বলে। আমি আসছি। আটকে আসা গলায় কথাগুলো বলে চলে আসার জন্য পিছনে ফিরে চলে আসতে গেলেই শ্রাবণ তার হাত ধরে থামিয়ে দেয়। শ্রাবণ শুধু মিথিলাকে একটু রাগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে বুঝতে পারেনি মিথিলা রাগার পরিবর্তে এভাবে কষ্ট পাবে। আই এম সরি, আমি শুধু চেয়েছিলাম তোমাকে একটু রাগিয়ে দিতে, কিন্তু তুমি এভাবে কষ্ট পাবে আমি বুঝতে পারিনি। আই এম রিয়েলি সরি। আর এমন হবে না, প্লিজ তুমি অভিমান করে থেকো না। তুমি কষ্ট পেলে যে আমারও কষ্ট হয়। শ্রাবণ নিজের কথা শেষ করতে পারল না, তার আগে মিথিলা শ্রাবণকে জড়িয়ে ধরে নিঃশব্দে কান্না করতে লাগলো। অপরদিকে মিথিলার কি হলো সে নিজেও জানে না। শ্রাবণের বলা কথা তার কান পর্যন্ত পৌঁছালো না। সংকোচ, লজ্জা, ভয় সবকিছু ভুলে সে শ্রাবণকে জড়িয়ে ধরল। কোনো মেয়ে তার প্রিয় মানুষের মুখে নিজ ব্যতীত অন্য কোনো মেয়ের নাম সহ্য করতে পারে না। আর যদি সেই মেয়েটি তার মানুষকে পছন্দ করে তখনই তো নয়। অনেকেই মনে করে এটা হিংসা থেকে করে, কিন্তু সত্যি বলতে এটা হিংসা থেকে করে না। যার প্রতি যার ভালোবাসে বেশি তার প্রতি ইনসিকিউর বেশি। মেয়ে মানুষ সব কিছুর ভাগ দিতে পারলেও নিজের ব্যক্তিগত মানুষের ভাগ দিতে নারাজ। আমার বৃষ্টিময়ী জানে আমি তাকে কতটা ভালোবাসি, তাকে আমি কতটা চাই। এই শ্রাবণের জীবনে তার বৃষ্টিময় ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। মিথিলার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কথাগুলো বলল শ্রাবণ। এদিকে শ্রাবণের এমন বিহেভিয়ার দেখে আর নিজেকে ঠিক রাখতে পারল না। এত সময় নিয়ে যে নিঃশব্দে কান্না করছিল এবার শব্দের সাথে বের হয়ে আসলো। আপনি খুব খারাপ শ্রাবণ, খুব খারাপ। কোনো রকম কথাগুলো বলে আবারও কান্না করতে লাগলো। শ্রাবণ আর মিথিলার কথার প্রেক্ষিতে আর কোনো কথা বলল না। মিথিলাকে কিছু সময় এভাবে কান্না করতে দিল। 5 মিনিট 10 মিনিট হয়ে গেল, কিন্তু মিথিলার কান্না আর বন্ধ হচ্ছে না। শ্রাবণের আর মিথিলার কান্না সহ্য হলো না। সে ভেবেছিল হয়তো একটু পরে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু তেমন কিছু হলো না। তাই ভাবলো কিছু একটা করতে হবে, যেই ভাবা সেই কাজ। ছি মিথিলা, তুমি তো আমার স্বাদের শার্ট একদম নষ্ট করে দিলে। চোখের জল, নাকের জল সব আমার এত সুন্দর শার্ট একদম নষ্ট করে দিলে তুমি জানো আমার এই শার্ট আমি অবির থেকে গিফট পেয়েছিলাম, আর তুমি শেষমেশ এইসব করে দিলে। শেষ কথাগুলো একটু দুঃখী দুঃখী ভাবে বলল শ্রাবণ। মিথিলাও শ্রাবণের কথা শুনে কান্না বন্ধ করে কথা গিলতে লাগলো। যখন শ্রাবণের কথার অর্থ বুঝতে পারলো তখন গাল ফুলিয়ে নিল। এইবার ঠিক আছে, আমাকে নিয়ে ছিছি করা, এবার সবাই আপনাকে নিয়ে ছিছি করবে। শ্রাবণের সাথে নাকের সর্দি মুছে নিয়ে কথাগুলো বলে বুকে দুহাত গুজে দিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। মিথিলার এই কাজে শ্রাবণের রাগ হলো না, বরং ঠোঁটে সুন্দর একটা হাসি দেখা দিল। তুমি একদম কান্না করবে না। তুমি কান্না করলে তোমার থেকে আমার কষ্ট হয় বেশি। তোমার এই অশ্রুগুলো অনেক দামি। এই অশ্রু যখন তখন বিসর্জন দিবে না। তোমার এই 2 চোখে অশ্রু নয়, বরং চঞ্চলতা, লজ্জা বেশি শোভা পায়। কথাগুলো বলতে বলতে মিথিলার চোখের অশ্রুগুলো নিজ হাতেই বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে দিল। মিথিলাও এত সময়ের সকল কথা মনে হতেই লজ্জা পেতে শুরু করলো। এই শালা। সবে মাত্র মিথিলার চোখের জল মুছে দিয়ে মিথিলার চোখে চোখ রেখেছিল শ্রাবণ। মিথিলাকে কিছু বলতে মুখ খুলেছিল শ্রাবণ, কিন্তু সেই কিছু বলার আগেই অভি এসে হাজির। মিথিলা শ্রাবণ অভির কণ্ঠ শুনে চিটকে সরে দাঁড়ালো। মিথিলা লজ্জা আড়ষ্ট হয়ে যায়। ইস, কি লজ্জা! অভি তাদের এভাবে দেখে কি না কি ভেবে বসে। ইচ্ছে করছে এখন মাটি ফাঁক হয়ে যাক আর সে মাটির ভিতরে চলে যাক। মিথিলা কোনো রকম কথা বলে সেখান থেকে নিচে নেমে আসে। অভি নিজেও বুঝতে পারেনি এমন কিছু দেখতে হবে, কিন্তু নিজের মাঝে কোনো অনুতাপের ছিটে ফোটাও দেখা গেল না, বরং মনে মনে খুশি হলো। সে যখন গার্লফ্রেন্ড করতে পারছে না, প্রেম করতে পারছে না, তখন সে কাউকে শান্তি মতো প্রেম করতে দিবে না। সে তো মনোভাব নিয়ে এখানে এসেছে, তাহলে সে কেন গিল্ট ফিল করবে? সে মোটেও গিল্ট ফিল করবে না। বেটা, তুই সব সময় ভুল জায়গায় চলে আসিস কেন? অভির পিঠে ধারণ করে একটা ঘুষি মেরে কথাটা বলল শ্রাবণ। শ্রাবণের ঘুষি খেয়ে ব্যথিত দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকায়। এভাবে চেয়ে থেকে লাভ নেই, এবার নিচে চল। অভিকে কিছু বলতে না দিয়ে শ্রাবণ অভির কাঁধে হাত দিয়ে ছাদ থেকে নিচে নেমে গেল।